হোটেল রেস্তোরাঁয় মানা হচ্ছে না সরকারি বিধিনিষেধ। খাবার খেতে টিকা সনদ যাচাই করার কথা থাকলেও তা উপেক্ষিত বেশিরভাগ জায়গায়। রেস্তোরাঁ ব্যবসায়ীদের দাবি, করোনা টিকা সনদ দেখানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এতে ক্রেতা হারানোয় নতুন করে ক্ষতির আশঙ্কা করছেন তারা। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। দেশে ওমিক্রন সংক্রমণের বিস্তার রোধে গত বৃহস্পতিবার 11 দফা সরকারি বিধিনিষেধ কার্যকর হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, রেস্তোরাঁয় বসে খাবার খেতে চাইলে ক্রেতাকে অবশ্যই করোনার টিকা সনদ দেখাতে হবে, যদিও বাস্তবে তার প্রয়োগ নেই। রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁয় নেই ক্রেতাদের করোনা টিকা সনদ যাচাইয়ের ব্যবস্থা। আগের মতোই খাবার খাওয়া যাচ্ছে সব জায়গায়। ক্রেতা বিক্রেতার মাঝেও তেমন সচেতনতা নেই। এসব বিধিনিষেধ মানছেন না বেশিরভাগই। সবার যে টিকা হয়েছে বা কারো টিকা প্রথম ডোজ হয়েছে, দ্বিতীয় ডোজ হয় নাই, তো সেক্ষেত্রে সবার কাছে কার্ড নিয়ে করা সম্ভব না। এটা তো সম্ভব না, আপনিও বুঝেন আমিও বুঝি। কথা বলছে টিকার কার্ডকে সবসময় লগে নাস্তা পানি খাওয়া যায়। এটা কষ্টকর। অনেকে তো কার্ড কীভাবে তুলতে এটাই জানে না। আমরা তো কার্ড তুলিও নাই, আমরা দ্বিতীয় ডোজের টিকা পাই নাই। হোটেল মালিকরা বলছেন, টিকা সনদ যাচাইয়ের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। টিকা সনদের কথা বললে ক্রেতা হারাচ্ছেন তারা, তাই এ নিয়ে তেমন আগ্রহী নন কেউ। আবার নিজেদের অনেক কর্মী এখনও টিকার বাইরে রয়েছে। বেশিরভাগই বলছে যে আপনি না হয় হয়তো আমরা অন্য কোথাও যাব, কিন্তু এইখানে কিন্তু আমরা চরম ভোগান্তি শিকার হচ্ছি। এক তো ব্যবসা নাই, তার মধ্যে আবার এই অবস্থা। চাপিয়ে দিলে কখনো কিন্তু ভালো কিছু আশা করা যায় না, এটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই কারণে আমি মনে করছি যে আমাদেরকে সেই সুযোগ দিয়ে এবং বেশি ভ্যাকসিনাইজ করার পরে আমরা এই ধরনের নির্দেশনা আসলে আমরা সেগুলো পালন করার আমরা চেষ্টা করব এবং সহযোগিতা করব। ছোট বড় মিলিয়ে সারা দেশে রেস্তোরাঁ রয়েছে 4 লাখের বেশি। সরকারি নির্দেশনা নিশ্চিত করতে ইতোমধ্যে এসব হোটেল রেস্তোরাঁয় অভিযানও শুরু করেছে প্রশাসন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে সরকারের বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি। করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরার বিকল্প নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সবচেয়ে বড় প্রতিরোধ হলো মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পাশাপাশি টিকা নিয়ে নেওয়া। লকডাউন দিলে তো দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। আমরা সেই ক্ষতির সম্মুখীন হতে চাই না। আমাদের অর্থনীতি সচল রাখতে চাই, জীবন ব্যবস্থা ভালো রাখতে চাই। সরকার যে জাতীয় সংসদের 16তম অধিবেশন বসছে আজ। বছরের প্রথম এই অধিবেশনে সংবিধানের বিধান মেনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবারও স্বাস্থ্যবিধি মেনে চলবে সংসদের বৈঠক। বিকেল 4টায় সংসদের বৈঠক শুরু হবে। 1 জানুয়ারি সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। প্রথম দিন সংসদের বৈঠকের শুরুতে শোক প্রস্তাব ও সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে। এরপর যখন বৈঠক আবার বসবে, তখন রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এদিকে সংসদের অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে বেশ কিছু এলাকায় চলাচলে বিধিনিষেধ জারি করেছে পুলিশ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলের প্রভোস্টের পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রীদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন কর্মী আন্দোলনরত অবস্থায় তাদের ওপর হামলা করে। সিরাজুন্নেসা হলের প্রভোস্টের পদত্যাগ সহ 3 দফা দাবি মেনে নিতে শনিবার সন্ধে 7টা পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে সন্ধ্যার আগেই জড়ো হতে থাকেন তারা। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক অবরোধ করতে গেলে ছাত্রলীগের কয়েকজন সদস্য হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারী ছাত্রীরা। এবং যখন এই হামলাটা হয়েছিল, ছাত্রলীগের যে হামলাটা হয়েছিল, তখন হলের প্রভোস্ট 2 জন তাদের পেছনেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তারাও আমাদেরকে কোনো সাহায্য করে নাই। এই 3টা দাবি নিয়ে করতেছি, ওই 3টা দাবি চাচ্ছি আমরা ফুলফিল হোক। এবং এই 3টার মধ্যে একটা দাবি এখন পর্যন্ত মানা হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদের উপর হামলা করার তো কোনো কারণ নেই। এরপর কয়েকশো ছাত্রী ক্যাম্পাসের প্রধান সড়ক অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন।
একটা অংশ আছে যারা চিহ্নিত বিশ্ববিদ্যালয়ে সবসময় যে কোনো আন্দোলনে তাদের একটা থাকে যে আন্দোলনটা কীভাবে প্যাট্রোনাইজ করা যায়। আমরা আশা রাখবো তারা ওই জায়গা থেকে তারা সরে যাইতে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দফায় দফায় বৈঠক করলেও দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে পুরো প্রভোস্ট কমিটির পদত্যাগ এবং ক্ষমা চাওয়ার দাবি সম্পূর্ণ অযৌক্তিক। আন্দোলনটা কিসের? ছাত্রীদের। কোন হলের? বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের। কিন্তু আমার কাছে যে মেসেজটা, ওখানে যে ঠেলাঠেলি হয়েছে ছাত্রীদের সাথে, কিন্তু ছাত্রলীগের কথা আসছে, কিন্তু এখানে ছাত্র ছিল, দুই পক্ষই কিন্তু ছাত্র ছিল। আরেকটা কথা যেটা একটু মানে কষ্টের, বাচ্চাদের কাছ থেকে এটা আসছে, তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। খাবারের নিম্নমান, অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের শিক্ষার্থীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পোস্তগোলার আলম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের আগুন। শনিবার রাত 12:15টার দিকে লাগা আগুন 2:30টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে 7তলা ভবনের 4 তলায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে সুতা বেশি থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 5টি এবং পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। ধোয়া ভাবছে রুলিং মিলের ধোয়া, পরে বাইরে আসে আইসা দেখে না এই মিলের ধোয়া। পরে হারা ম্যানেজার করে ফোন দিচ্ছে, আবার আমরা ওই পাশের ফ্যাক্টরি আমরা সবাই দৌড়ে আসছি। ফায়ার সার্ভিসের বোতল ছিল, ওটি দিয়ে মারছি, মারার পরে কিছুটা নিবাইছি। সাথে আবার স্টোর, মানে ওইখানে মানে মাল সামানা যা আছে সব ওখানে রাখা হতো, তো আস্তে আস্তে ওইখানেও ধরে গেছে গা। পুরো ফ্লোরটাই একদম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছিলো। প্রথমে আমাদের কাজ ছিল আগুন যাতে নিচতলায় এবং উপরতলা ছড়াতে না পারে, যার জন্য আমরা বিভিন্ন হোস পাইপ দিয়ে আমরা এই আগুনটাকে বাধার সৃষ্টি করি। গোল্ডেন মনির ও তার স্ত্রীর নামে রাজুকে 34টি প্লটের মূল্য ধরা হয়েছে মাত্র 2,98,00,000 টাকা। এই হিসাব দুর্নীতি দমন কমিশনের অবৈধ সম্পদ অনুসন্ধান দলের। তারা রাজুক নির্ধারিত মূল্য অনুযায়ী এই হিসাব করেছে। তবে বাজার মূল্যে এসব জমির দাম কয়েকশো কোটি টাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এক ব্যক্তিকে একটি প্লট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু দুদকের অনুসন্ধানে গোল্ডেন মনির ও তার স্ত্রীর নামে 34টি প্লটের সন্ধান মিলেছে। দুদকের 1 বছরের অনুসন্ধানে মনিরের নামে রাজকের 23টি ও তার স্ত্রীর নামে 11টি প্লট খুঁজে পাওয়া গেছে, যার মূল্য ধরা হয়েছে 2,98,00,000 টাকা। এর মধ্যে উত্তরা ও পূর্বাচলে 2টি 60 কাঠার প্লট রয়েছে। 3 কাঠা 1.5 কোটি আর 5 কাঠা যেটা এটা 3 কোটিতে। 5 কাঠার প্লট বলা হয় 3 কোটিতে। স্বর্ণের চোরা কারবারের জন্য মনির হোসেন গোল্ডেন মনির নামে পরিচিত। অনুসন্ধান করে গোল্ডেন মনির ও তার স্ত্রীর মোট 21,82,00,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। প্রতিবেদনে 34টি প্লটের মূল্য সংশ্লিষ্ট মৌজার সরকারি দাম ধরা হয়েছে। সেটা যদি 1 টাকাও হয় সেটা অবৈধ, 1000 কোটি টাকা হলো অবৈধ, 1000 কোটি টাকা হলো অবৈধ, 1 কোটি টাকা হলো অবৈধ। টাকাটা ইমেটেরিয়াল, কিন্তু একটা কারাপশন, একটা অটোনোমাস বডিতে একজন ব্যক্তি এতগুলি প্রপার্টি কিভাবে পায়? রাজকের সাহায্য ছাড়া এই পুকুর চুরি হয়নি বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাই রাজকের চুনোপুটি নয়, জড়িত রাঘব বোয়ালদের ধরার দাবি সংস্থাটির। এখানে যোগসাজশের দুর্নীতি অবশ্যই রয়েছে, সম্পৃক্ত রয়েছে। এর সাথে যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে শুধুমাত্র যে প্লটগুলো চিহ্নিত করা হচ্ছে তাদের জব্দ করলেই হবে না, পর্যাপ্ত পরিমাণ আইনের যথাযথ আইনের উপর ভিত্তি করে পর্যাপ্ত পরিমাণ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দুদকের অনুসন্ধানে পাওয়া অবৈধ সম্পদের মূল্য বর্তমান বাজার দরে হিসাব করার পরামর্শ বিশ্লেষকদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে প্রসব করাতে গিয়ে নবজাতকের কপাল কেটে ফেলার অভিযোগ উঠেছে নার্স ও আয়ার বিরুদ্ধে। শনিবার ফরিদপুরের আল মদিনা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। 9টি সেলাই দিতে হয়েছে ওই নবজাতকের কপালে। প্রসব বেদনা নিয়ে ফরিদপুরের আল মদিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন রাজবাড়ীর গোয়ালন্দের রূপা বেগম।
তবে সন্তানের মুখ দেখা সুখকর হয়নি তার জন্য। প্রসবের সময় তার সন্তানের কপাল কেটে ফেলে নার্স ও আয়া। স্বজনরা জানান, নার্স চায়না বেগম ও দুজন আয়া চিকিৎসক ছাড়াই প্রসবের চেষ্টা করেন। এ সময় নবজাতকের কপাল কেটে ফেলেন তারা। পরে বিষয়টি ধামাচাপা দিতে দ্রুত 9টি সেলাই দিয়ে রক্ত মুছে ফেলা হয়। ওনারা বলে যে খুব ইমার্জেন্সি, তো কোনো টেস্ট করে নাই, টেস্ট না করে সরাসরি ওটিতে নিয়ে যায়। ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার শুনে আমি ভিতরে যাইতে চেয়েছি, আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। কিছুক্ষণ পরে আমি ভিতরে গেছি, বলতেছে যে বাচ্চা ছিলে গেছে। আমি বাচ্চা ক্ষতিপূরণ চাই, আর এই হসপিটাল কি হসপিটাল করছে এটার জন্য আমি সরকারের কাছে আবেদন করি যে সমস্ত হসপিটাল যদি না থাকে। স্বজনদের অভিযোগের পর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ হাসপাতালে গেলে ঘটনার সত্যতা পায়। হসপিটালগুলোতে যাতে ডাক্তারদের প্রেজেন্ট ভালো থাকে এবং হসপিটালগুলো কীভাবে কাজ করছে সেটা সরজমিনে দেখা, আমরা চেষ্টা করব সেই কাজগুলো করার জন্য। পরে অভিযুক্ত নার্স চায়না বেগম, আয়া ও হাসপাতালের পরিচালককে আটক করে পুলিশ। আমরা বিষয়টি দেখছি, আর ইতোমধ্যে হাসপাতালের যিনি পরিচালক পলাশ মোল্লা এবং যে আয়ার কথা বলা হচ্ছে যিনি এইটা করেছেন, ডেলিভারিটা করছিলেন সেই আয়া চায়না, তাকে ইতোমধ্যে আটক করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে নজরদারি জোরদার করার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্রয় ক্ষমতার ভিত্তিতে দেশের অর্থনীতির আকার প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। প্রবাসী আয় এবং রপ্তানিতে গতি ফেরায় এই প্রবৃদ্ধি বলছে সংস্থাটি। অন্যদিকে চলতি অর্থবছরে শুধু ভারতকে পেছনে ফেললেও 2022-23 অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনে গোটা বিশ্বকে বাংলাদেশ পেছনে ফেলবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। করোনা মহামারীর মধ্যে চাঙা দেশের রপ্তানি বাণিজ্য। মূলত তৈরি পোশাকের উপর ভর করেই ঘুরে দাঁড়িয়েছে এই খাত। পাশাপাশি গতি ফিরেছে প্রবাসী আয়ও। ফলে ক্রয় ক্ষমতার ভিত্তিতে দেশের অর্থনীতির আকার চলতি মাসে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন মাইল ফলকে, যা 2026 সালে $1.5 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এমন তথ্য উঠে এসেছে আইএমএফের প্রতিবেদনে। আইএমএফের তথ্য মতে পিপিপির ভিত্তিতে 2005-06 অর্থ বছরে দেশের অর্থনীতির আকার ছিল মাত্র $267.99 বিলিয়ন। 2021 সালে হয়েছে $966.49 বিলিয়ন, আর 2022 সালে তা $1061.57 বিলিয়ন উন্নীত হবে। চলতি বছরের জুনে পদ্মা সেতু, ডিসেম্বরে মেট্রো রেল ও কর্ণফুলী টানেল খুলে দেওয়া হবে, যার ইতিবাচক প্রভাবে 2026 সালে দেশের অর্থনীতি $1.5 ট্রিলিয়ন ছাড়াবে বলছে আইএমএফ। এদিকে করোনার প্রভাবে কমেছে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। সেই সাথে নতুন ধরন অমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে বেড়েছে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা। ফলে 2023 সালের মধ্যে প্রবৃদ্ধি আরও কমবে। তবে বৈশ্বিক এই মন্দার মধ্যেও অগ্রগতি ধরে রাখবে বাংলাদেশ। 2022-23 অর্থ বছরে প্রবৃদ্ধি অর্জনে গোটা বিশ্বকে বাংলাদেশ পেছনে ফেলবে বলে গ্লোবাল আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গ্লোবাল আউটলুকে জানানো হয়, চলতি অর্থ বছরে দেশে প্রবৃদ্ধি হবে 6.4%। 2022-23 তা দাঁড়াবে 6.9 ভাগে। বৈশ্বিক এই মন্দার সময় ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.8 ভাগ এবং পাকিস্তানের প্রবৃদ্ধি 3.4 হতে পারে বলছে বিশ্বব্যাংক। এছাড়াও প্রবৃদ্ধিতে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ বহু দেশকে এরই মধ্যে পেছনে ফেলেছে বাংলাদেশ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়িয়ে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। এই সপ্তাহে উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। দুদিন ধরে সূর্যের দেখা নেই যশোর, চুয়াডাঙ্গা সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। শীতে বিপর্যস্ত জনজীবন। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। তবে শনিবার কুয়াশা থাকলেও ঢাকা সহ অনেক জেলায় রোদ ওঠায় কিছুটা বেড়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রাজশাহী ও রংপুরে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। দিনের তাপমাত্রা বাড়বে এবং দিনের বেলা যে শীতের ইয়েটা ছিল সেটা কেটে যাবে, কিন্তু রাতের তাপমাত্রাটা কমবে। এর সময় কিন্তু আপনার রাতে শীতের তীব্রতাটা কিছুটা বাড়বে এবং এর তো আগামী 2-1 দিনের মধ্যে তো দেশের উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে মৃদু শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের বিভিন্ন এলাকায়। সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টির পরিমাণও কমে আসবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সংকটে বিলুপ্তির পথে ঝালকাঠির ঐতিহ্যবাহী গামছা শিল্প। হাতে গোনা কয়েকটি তাঁতি পরিবার তাদের এই পেশা ধরে রেখেছে, বাকিরা চলে গেছেন অন্য পেশায়। তবে ঝালকাঠির এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঝালকাঠি শহরের উপর দিয়ে প্রবাহিত বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে তাঁতপল্লী। এই তাঁতিদের সুনিপুণ হাতে গামছা, লুঙ্গি ও শাড়ি তৈরি হতো। মহাজনদের পদচারণা এবং তাঁতের খটখট শব্দে রাত দিন মুখরিত থাকত বাসন্ডা গ্রামের যে তাঁতপল্লী, আজ সেখানে শুনশান নীরবতা। তবে পূর্বপুরুষদের পেশা আঁকড়ে এখনো কোনো মতে টিকে আছে কয়েকটি পরিবার। জীবনের শুরু থেকে তাঁত চালিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন ঝালকাঠির গনি মিয়া। বছর 7 আগে তিনিও মারা গেলে ঐতিহ্য রক্ষায় লোকসান দিয়ে আজও তাঁত মেশিনে গামছা বোনেন তার পরিবার। গনি মিয়ার ঐতিহ্যবাহী যে গামছা, সেটা আসলে নেওয়ার জন্য আসছি আমি। আমরা ছোটবেলা থেকেই জানি গনি মিয়ার গামছা খুব ভালো মানের। আগে যে মানের গামছা তৈরি হতো, ওই মানের গামছা তৈরি করতে এখন খুব ব্যয়বহুল। তো ওই গামছাগুলো এখন আর তৈরি হচ্ছে না। পরিশ্রম দিয়ে মানুষের যে টাকাটা পাওয়ার কথা, সেটা বর্তমানে পাইতেছে না। সারাক্ষণ যে সময় দেয় বা গামছা বোনে, ওই টাকাটা পাইতেছেন দেখে আস্তে আস্তে কমে যাইতে আছে। কাঁচামাল উপকরণের দাম বৃদ্ধি, বাজারে চাহিদা কম ও দক্ষ জনবল না পাওয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে এ শিল্পটি। তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখনো এই শিল্প নিয়ে বেঁচে আছে, তারা যেন এইটা নিয়ে আটকে থাকে এবং এই শিল্পটা বেঁচে থাকে বা এর উৎপাদন দিন দিন আরো বৃদ্ধি করা যায়। আর যেহেতু শিল্পটা ঐতিহ্যবাহী শিল্প, ঝালকাঠির ঐতিহ্যবাহী, এই ঐতিহ্যটাকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। হাতে চালিয়ে একটি তাঁতে প্রতিদিন 2টির বেশি গামছা তৈরি করতে পারে না এখানকার শ্রমিকরা। অটো তাঁত মেশিনে বোনানো যায় বেশ কয়েকটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 সদস্যের কমিটি দিয়ে চলছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। 2 বছরেও পূর্ণাঙ্গ জেলা কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ, বিভাজন। এর জেরে আলাদাভাবে পালিত হয়েছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 2020 সালের ফেব্রুয়ারিতে 1 বছরের জন্য ঘোষণা করা হয় 3 সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি। কিন্তু 2 বছরেও হয়নি জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, যে কারণে জেলায় সংগঠনটির 29 ইউনিটের কোনোটিতেই সম্মেলন করতে পারেনি তারা। এতে নেতাকর্মীদের মাঝে বাড়ছে ক্ষোভ, হতাশা। এমনকি আলাদা আলাদাভাবে প্রায় 10টি গ্রুপ পালন করেছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 2 বছর যাবৎ 3 সদস্য বিশিষ্ট কমিটি চালাচ্ছে, যার ফলে দেখা গেছে যে আমরা যারা পদপ্রত্যাশী তারা দীর্ঘদিন যাবৎ পদে আসতে পারতেছি না। এখন পর্যন্ত এই কমিটি একটা বর্ধিত সভা, কর্মী সভা কিছু করতে পারেনি। এই কমিটি একটা ব্যর্থ কমিটি। 1 বছরের জন্য কমিটিটা দেওয়া হয়েছিল প্রেস রিলিজের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে কমিটিটা দেওয়া হয় নাই। এখনো পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার নানা অজুহাত দেখালেন সভাপতি। কমিটি পাওয়ার পরে আমরা দুইবার লকডাউনে পড়ি। লকডাউনে পড়ার পরে আমাদের ছাত্রলীগ মূলত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতি করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার জন্য আমরা দীর্ঘদিন কার্যক্রম করতে পারি নাই। বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির 3 জনও 2 গ্রুপে বিভক্ত। এসব বিরোধ নিরসন করে একসঙ্গে রাজনীতি করতে চায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তলদেশে অগ্নুৎপাতের পর যুক্তরাষ্ট্র জাপান উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপান উপকূলে 3 মিটার এবং দক্ষিণ উপকূলে 1.2 মিটার পর্যন্ত সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র তাদের সতর্কবার্তায় জানিয়েছে তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে পশ্চিম উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। শনিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা হাইপাইয়ের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 1 মিটারেরও বেশি ঢেউ উপকূলে আছড়ে পড়ে। অগ্নুৎপাতের কারণে টোঙ্গার রাজধানীতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ, ইন্টারনেট ও ফোনের সংযোগ। এছাড়াও ফিজির কর্তৃপক্ষ জানিয়েছে টোঙ্গায় হওয়া অগ্নুৎপাতের প্রভাব তাদের দেশেও পড়েছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ও তাসমানিয়ার কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বে করোনায় একদিনে শনাক্ত হয়েছে 24 লাখের বেশি রোগী। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 5,698 জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 32 কোটি 66 লাখ। এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 55 লাখ
53,000-এর বেশি। করোনার ভয়াবহ সংক্রমণে ধুঁকছে ইউরোপ। অঞ্চলটিতে একদিনে মারা গেছে 2,500-এর বেশি মানুষ। একদিনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ 3,24,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে 148 জনের। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 34% ও মৃত্যুর হার বেড়েছে 3%। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় সর্বোচ্চ 723 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। সেখানে 7 দিনে সংক্রমণ বেড়েছে 9%। এদিকে বিশ্বে করোনার সর্বোচ্চ সংক্রমণ এখনও যুক্তরাষ্ট্রে। একদিনে আক্রান্ত 4,04,000-এর বেশি রোগী। একই সাথে 24 ঘন্টায় সর্বোচ্চ 886 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এদিকে ইউরোপের কিছু অঞ্চলে ওমিক্রন ধরনের সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যদিও চিকিৎসকেরা বলছেন মহাদেশটির সমগ্র অঞ্চল জুড়েই এর প্রভাব অব্যাহত থাকবে। হাসপাতালগুলোতে এখনও চাপ বাড়ার ঝুঁকি রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। তবে ব্রিটেন, স্পেন ও ডেনমার্কে কমছে সংক্রমণ। টিকাদানে এগিয়ে থাকা এবং ওমিক্রনের তীব্রতা কম হওয়ায় রোগীর আগের ঢেউগুলোর তুলনায় ইউরোপে হাসপাতালে রোগী ভর্তির হার কম, যদিও বিশ্বব্যাপী আক্রান্ত মৃত্যুর অর্ধেকই এই মহাদেশটিতে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্রিসমাস ও নববর্ষের ছুটির সম্পূর্ণ প্রভাব পড়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে কিছু এলাকায় ওমিক্রনের সংক্রমণ কমেছে। কয়েকটি দেশে ক্রমবর্ধমানভাবে কমার লক্ষণ দেখা যাচ্ছে। যুক্তরাজ্যে 7 দিনের গড় শনাক্ত 30,000 কমেছে। স্পেনের প্রধানমন্ত্রী বলছেন সংক্রমণ এখন স্থিতিশীল রয়েছে। ওমিক্রন ধরন প্রভাব বিস্তার করলেও এই সপ্তাহে কিছু বিধিনিষেধ শিথিল করেছে ডেনমার্ক। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলছেন মহামারী এখন নিয়ন্ত্রণে রয়েছে। ওমিক্রন মোকাবিলায় যুক্তরাজ্যের চেয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল স্কটল্যান্ড। সোমবার থেকে এসব বিধিনিষেধ তুলে নিতে শুরু করবে দেশটি। এদিকে ইতালি ও ফ্রান্সের চিত্র ভিন্ন। এখানে ওমিক্রনের ঢেউ প্রতীয়মান। ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলছে সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। ফ্রান্সের জনস্বাস্থ্য ইনস্টিটিউটও বলছে জানুয়ারির মাঝামাঝিতে ওমিক্রনের ঢেউ শীর্ষে উঠবে। হাসপাতালগুলোতে চাপ বাড়তে থাকলে নতুন বিধিনিষেধ আরোপের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ওমিক্রন ধরন প্রাথমিকভাবে তরুণদের মধ্যে দ্রুত বিস্তার করলেও বর্তমানে তা বয়স্কদের মধ্যে প্রবেশ করায় হাসপাতালে ভর্তির হার চরমে পৌঁছাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মহামারী বিশেষজ্ঞরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের কাছ থেকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে ফিলিপাইন। ভারতের জন্য এমন চুক্তি এটাই প্রথম। ভারতের কাছ থেকে ফিলিপাইন মোট 37 কোটি 50 লাখ ডলারের ক্ষেপণাস্ত্র কিনবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী জানায় দেশটির নৌবাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে এই চুক্তি করেছে তারা। সামরিক খাতের আধুনিকায়নে ইতিমধ্যে 585 কোটি ডলারের 5 বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। চুক্তি অনুযায়ী ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস এর রক্ষণাবেক্ষণে সব রকমের সহায়তা দিবে ভারত। রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে বিশ্বের অন্যতম শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস নির্মাণ করে ভারত। নিউজিল্যান্ডে ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ছুটিতে কোচিং স্টাফের সবাই। সফল সিরিজ শেষে নিজেদের পারফরমেন্স মূল্যায়ন করেছেন ক্যাপ্টেন মুমিনুল হক। সামনে সাউথ আফ্রিকা সিরিজেও সাফল্যের প্রত্যাশা টেস্ট অধিনায়কের। আগেই ফিরেছেন মুশফিক ও টিম ডিরেক্টর সুজন। নিউজিল্যান্ডে স্বপ্নের মতো সময় কাটিয়ে বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের। আগের সব ব্যর্থতা টাইগাররা পেছনে ফেলেছে মাউন্ট মঙ্গানুইয়ের জয়। সাদা পোশাকে টাইগারদের সেরা সাফল্যের একটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট অর্জনের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানো বাংলাদেশ প্রশংসা পেয়েছে ক্রিকেট দুনিয়ার। টানা হারে সমালোচিত বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে খুঁজে পায় নিজেদের। বৈরী কন্ডিশনে লড়াকু মানসিকতায় মঙ্গনি টেস্টে ঐতিহাসিক জয়। ক্রাইস্টচার্চে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও সিরিজ জয়ই অনুপ্রেরণা মুমিনুলদের। কোনো কারিশমা না, কোনো জাদুমন্ত্র ছিল না। আমরা আমাদের প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করছি। আমরা আমাদের যে জায়গাটা ইমপ্রুভ করা দরকার আমরা আপনারা সবাই জানেন অনেকদিন ধরে চেষ্টা করছি। আমরা অ্যাজ এ টিম ওয়াইজ খেলার। আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলে যখন টিম ওয়াইজ সবাই পারফর্ম করে। একজন দুজন পারফর্ম করলে টিম বাংলাদেশ টিম এরকম ভালো খেলে। মার্চে বাংলাদেশের সাউথ আফ্রিকা সফর। প্রোটিয়া ভেন্যুতে জয়শূন্য টাইগাররা।
কোয়ারেন্টিনের কড়াকড়ি থাকলেও লড়াকু মানসিকতায় পরের চ্যালেঞ্জগুলোতে সফল হতে চায় মুমিনুলের দল। সবচেয়ে বেশি চিন্তিত নেক্সট সিরিজগুলো নিয়ে, কারণ নেক্সট সিরিজগুলো আমাদের সামনে অনেক ভালো ভালো সিরিজ, ইন্ডিয়ার সাথে সিরিজ, সাউথ আফ্রিকার সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। ওই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, আর যেটা আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে ফিল করতেছি। কোচিং স্টাফরা ছুটিতে থাকলেও বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। বিপিএলকে সামনে রেখে 17 জানুয়ারি থেকে শুরু প্রস্তুতি। ব্যস্ত সূচির তালিকায় টাইগারদের পরের মিশন আফগানিস্তান সিরিজ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন। শিরোপা ধরে রাখার মিশনের প্রথম বাধা ইংল্যান্ড। জয় দিয়ে গ্রুপ পর্ব শুরু করতে আত্মবিশ্বাসী অধিনায়ক রাকিবুল হাসান। সেন্ট কিটসে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের শিরোপা ধরে রাখাই বড় অনুপ্রেরণা এবার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিল আর তানজিম সাকিবদের মোকাবেলা হবে তরুণ ইংল্যান্ডের সাথে। করোনাকালের বৈশ্বিক আসর, অনুশীলনের ঘাটতি আর বায়ুবাবলের মানসিক চাপ নিয়েও আত্মবিশ্বাসী রাকিবুল হাসানের দল। এশিয়া কাপ আর বিশ্বকাপ সামনে রেখে প্রায় 1.5 মাসের সফর নিয়ে ডিসেম্বরে দেশ ছাড়ে রাকিবুলরা। সংযুক্ত আরব আমিরাতে এশীয় আসরে নিজেদের যাচাইয়ের পর বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে। শিরোপা ধরে রাখার তাগিদ তো আছেই, চ্যাম্পিয়ন দলের সদস্য ক্যাপ্টেন রাকিবুল তার সহযোগী হিসেবে পেয়েছেন 2020-এর ট্রফি জয়ের সঙ্গী নাবিলকে। আইস মোল্লা, আরিফুল, মাহফিজুলরাও আছেন ফর্মে। ওয়ার্ম আপে পাকিস্তানের কাছে হারলেও জিম্বাবুয়ের জয়ে নিজেদের ভুল পরখের সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভালো একটা প্রিপারেশন নিয়েই আমরা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবো। আমাদের এখানে আসার পর আমরা দুটো প্র্যাকটিস গেম খেলছি। এখানে কন্ডিশন, উইকেট সম্পর্কে খুব একটা ভালো ধারণা হয়েছে আমাদের। কারণ আমরা যদি আমাদের যে প্ল্যান আছে, যে প্রসেস আছে, এই দুইটা প্ল্যান অ্যান্ড প্রসেস অনুযায়ী যদি আমরা মাঠে আমাদের 100% দিতে পারি। সেরা সূচনার জন্য প্রস্তুত ইংল্যান্ড ক্যাপ্টেন টম প্রিস্ট। কোচ রিচার্ড ডাউসনের কোচিংয়ে 24 বছর পর আবারও যুব আসরের শ্রেষ্ঠত্ব অর্জনে জয় দিয়ে শুরুর বিকল্প ভাবছে না ইংল্যান্ড। ক্রিকেট দুনিয়ার আগামীর তারকাদের প্রথম বৈশ্বিক মঞ্চ অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ। এতটুকু সুযোগ হাতছাড়া করতে চাইবে না কোনো দলই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের গ্রুপ পর্বে সাউথ আফ্রিকাকে 45 রানে হারিয়েছে ভারত। প্রভিডেন্সে টসে জিতে ফিল্ডিং নেন প্রোটিয়ারা। ওপেনিং জুটি ব্যর্থ হলেও ভারতের মিডল অর্ডার রান পেয়েছে। অধিনায়ক জস ধুল দুর্দান্ত ব্যাটিংয়ে 82 রান করেন। 232 রানের চ্যালেঞ্জিং টার্গেটের শুরুতেই ওপেনার কানিংহামের উইকেট হারায় সাউথ আফ্রিকা। তবে এরপর বড় জুটি গড়েন কিটিমে ও ব্রেভিস। 50 তুলে ব্রেভিস আউট হওয়ার পর ধস নামে প্রোটিয়া ব্যাটিং লাইন আপে। ভারতের পক্ষে ভিকি ওস্তোয়াল 5টি ও রাজ বাওয়া 4টি উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এক জয়ে টেস্ট ক্রিকেটে বড় উন্নতি হবে না। সাদা পোশাকে ধারাবাহিক হতে দরকার সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন, বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পেসারদের নিয়ে বিশেষ পরিকল্পনা আছে সাবেক এই অধিনায়কের। টিম ডিরেক্টর হিসেবে দলের সাথে থেকে ক্রিকেটারদের উজ্জীবিত ও সাফল্যে অবদান রাখতে চান বোর্ডের প্রভাবশালী এই পরিচালক। ক্রিকেটারদের সাথে তার বোঝাপড়া সবচেয়ে ভালো। বোঝেন কিভাবে ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাতে হয়, কিভাবে সেরাটা বের করে আনতে হয়। কোচের সাথে বনিবনা হয় না বলে বেশ কয়েকটা সিরিজে দলের সাথে থাকেননি খালেদ মাহমুদ সুজন। দলের দুর্দিনে দূরে থাকতে পারেননি। কঠিন মিশনে গিয়েছিলেন, দলের হাল ধরার চেষ্টা করেছিলেন, তার ফল পাওয়া গেছে। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ক্রিকেটাররাও তাকে প্রশংসায় ভাসিয়েছেন। এত বছর ক্রিকেটের সাথে আছি, ডেফিনেটলি আমার তো ছেলেদের সাথে রিড করা, ওদেরকে চেনা পরিচয় আমার তো অনেক ভালো। যখন আমি না থাকি তাহলে আমার জন্য হয়তো এটা করা ইজি না, যেটা এই ট্যুরে আমার জন্য অনেক ইজি হয়েছে, আসলে করতে অনেক ইজি হয়েছে। তো এটা প্লেয়াররাই আসলে জানে যে ওরা বুঝে যে বিকজ ওরা আমার সাথে অনেক বেশি কথা বলে, ওদের কোনো প্রবলেম থাকে, ভালো থাকুক যাই থাকুক, ওরা শেয়ার করতে পারে, যেটা ইম্পর্টেন্ট। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে এশিয়ার কোনো দল 11 বছর পর জয়ের দেখা পেয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা যে কাজ করতে পারেনি সেটা করে দেখিয়েছে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল। এই জয়ে রাতারাতি বদলে যাবে না টাইগার ক্রিকেট। টেস্টে একটা ভালো দল হয়ে গড়ে উঠতে সময় লাগবে। আলাদা পরিকল্পনা করে তা বাস্তবায়নে মন দিতে হবে। প্রত্যেকটা উইকেটের লেন্থ ইজ ডিফারেন্ট। আপনি মাউন্ট মঙ্গনিয়া যে লেন্থে আমরা বল করেছি, ক্রাইস্ট চার্চের সেই লেন্থ কোনো সময় ভালো না। তো এইগুলো ছেলেদেরকে তো খুব তাড়াতাড়ি শিখতে হবে, যেটা আমরা শিখি না। আমরা যেমন বাংলাদেশে যে লেন্থে বল করি সেই লেন্থের বল যদি আপনি মাউন্ট মঙ্গনিয়া বল করতেন, আমরা ম্যাচ হারতাম। সুতরাং
এই যে এইগুলো কুইক অ্যাডার করে, এগুলোর জন্য আপনাকে তো এই ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে, ট্রেনিং করাতে হবে, বাইরে পাঠাতে হবে। আমাদের হয়তো বা 4 সপ্তাহ একটা ট্রেনিং ক্যাম্পে চলে যাবে ফাস্ট বোলাররা বাইরে কোথাও বল করতে। একটা সফরে দলের প্রত্যেকটা সদস্যকে জবাবদিহিতার মধ্যে থাকা জরুরি। টিম ডিরেক্টর পদটা সে কারণেই পছন্দ খালেদ মাহমুদ সুজনের। এই পদে দলের সাথে থেকে সামনেও সাফল্যে অবদান রাখতে চান এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ঊর্ধ্বগতিতে দেশজুড়ে বিধিনিষেধের কড়াকড়ি, এমন পরিস্থিতিতে সরকারের নির্দেশ মেনেই বিপিএলের ম্যাচ হবে দর্শক শূন্য মাঠে। থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস। তবে হাই স্কোরিং ম্যাচের জন্য 3 ভেন্যুতে স্পোর্টিং উইকেট প্রস্তুত করেছে বিসিবি। আমরা অলরেডি গ্রাউন্ডস কমিটির সাথে বসেছিলাম, তাদেরকে বলেছি যেন স্পোর্টিং উইকেট হয় এবং যেখানে যেখানে যা মেজার নেওয়া দরকার তারা যেন নেয়। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, চেষ্টা করবে ম্যাক্সিমাম ম্যাচগুলিতে যেন স্পোর্টিং উইকেট থাকে। টি-20-র পর এবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পরই এমন সিদ্ধান্ত। এতে 3 ফরম্যাটেই রাজত্ব হারালেন কোহলি। 2014 সালে সাদা পোশাকে দায়িত্ব নেওয়ার পর 68 ম্যাচের 40টিতে জয় উপহার দেয় ভারতকে। তবে সাম্প্রতিক ব্যর্থতায় চাপে ছিলেন কোহলি। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে ঢাকায় হাভিয়ের ক্যাব্রেরা। কোয়ারেন্টিন না থাকলেও কোভিড পরীক্ষা পার করতে হবে নতুন কোচের। দ্রুত ন্যাশনাল টিমস কমিটির সাথে বৈঠকে বসবেন 37 বছর বয়সী ক্যাব্রেরা। জামাল তপুদের নিয়ে নতুন মিশনে কাজ করতে উৎসাহী স্প্যানিশ মাস্টার মাইন্ড। অন্তর্বর্তী কোচের পরীক্ষা নিরীক্ষা শেষে অবশেষে ঢাকায় আসলেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের ক্যাব্রেরা। লাল সবুজের 23তম বিদেশি কোচ হিসেবে জেমিডের স্থলাভিষিক্ত হলেন স্প্যানিশ এই কোচ। আপাতত কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না নতুন এই কোচকে। রবিবার কোভিড টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করেই নেওয়া হবে পরবর্তী কর্মপরিকল্পনা। অবশেষে আমি ঢাকায়। এখানে এসে নতুন শুরুর পথে আমি ভীষণ খুশি। জাতীয় দলের ফুটবলার ও ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিয়ে ক্যাব্রেরা বার্সার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শাখা একাডেমির কোচের দায়িত্ব পালনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালন করেছেন আরেক স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমির হয়ে। এছাড়া লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদেও ছিলেন 37 বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। অথচ ক্যাব্রেরাকে নিয়ে বৃহৎ পরিকল্পনা থাকলেও বাফুফের উদাসীনতায় বাতিল হয়েছে ইন্দোনেশিয়া সফর। ফলে খেলোয়াড়দের পরিচিতির জন্য বিপিএল ফুটবলকেই বেছে নিতে হবে এই স্প্যানিশ কোচকে। আগামী 11 মাসের জন্য জামাল তপুদের দায়িত্ব ক্যাব্রেরার হাতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সঙ্গেই থাকুন।